মেঝের উপর পড়ে থাকা অসহায় মানুষটাকে প্রচন্ড একটা লাথি কষালো সাহেবটা। আর অমনি মাটির ওপরে গড়িয়ে পড়ে লোকটার মাথা মুখ আমার দিকে ঘুরে পড়তেই আমি চমকে উঠলাম। এ কি, এই যে দিনের বেলায় দেখা আমবাগানের পাতা কুড়োনো সেই পাগল! আমি আর সহ্য করতে পারলাম না। জানলা ছেড়ে ভীষণ ভয়ে আর্তনাদ করে দৌড়ে পালাতে লাগলাম। সাইকেলটার কথা মনেই রইল না। মাথার উপর কালো কালো অসংখ্য পাখির শব্দ করে উড়ে যেতে লাগলো। বারান্দা থেকে নেমে উঠোন পেরোতেই প্রচন্ড শব্দে একটা বাজ পড়ল। নীল বিদ্যুতের উদ্ভাসে এক লহমায় আলো হয়ে যেতেই দেখলাম আমি একটা কুয়োর সামনে দাঁড়িয়ে আছি। মাথার উপর ফাঁসি কাঠ থেকে একটা ফাঁসির দড়ি অল্প অল্প দুলছে। চিৎকার করে ফিরতে যাব, এমন সময় সেই কুয়োর ভেতর থেকে কত নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আমাদের আজকের নিবেদন সন্মাত্রা নন্দের লেখা নীলকুঠির সেই সন্ধ্যা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এসএসসিতে কোয়ালিফাই করে শেষে এত দূরের একটা গ্রামের স্কুলে যে চাকরি করতে আসতে হবে তা কখনো ভাবিনি। স্কুলের পাশ দিয়েই বয়ে যাচ্ছে কাজলা নদী। সেই নদীর বাঁধের ওপর স্কুল বাড়ি। চারিপাশে অনেকগুলো বড় বড় কৃষ্ণচূড়া আর অর্জুন গাছ। কাছে দূরে যে গ্রামগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেসব অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে আসে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা তাদের তুলনায় বেশ কম। দারিদ্র আর কঠিন সব পরিস্থিতির মোকাবিলা করে তবু আমরা কজন স্যার আর দিদিমণি কোনো রকমে পড়ানোর কাজটা চালিয়ে যাচ্ছি। এখান থেকে কলকাতা বহু দূর। গ্রামেরই একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি। সাইকেল করে স্কুলে যাতায়াত করি রোজ। কবে যে পুজোর ছুটি পড়বে, কলকাতায় ফিরবো, এইসব সাত পাঁচ ভাবছিলাম সেদিন ক্লাসের ফাঁকে টিচার্স রুমের এক কোণে বসে। বিকেল হয়ে আসছে। শ্রাবণ মাসের মেঘলা আকাশ জানলার ওদিকে থমকে আছে। কাল সারা রাত আজ সারাদিন বৃষ্টি হয়ে এখন একটু বিরাম দিয়েছে। তবু আকাশের অবস্থা ভালো নয়। যে কোনো মুহূর্তেই হয়তো আবার অযোধ্যারায় বৃষ্টি নামবে। অজিতবাবু ধীর পায়ে ঘরে ঢুকলেন। অজিতবাবু আমাদের টিচার ইনচার্জ। বললাম, ও অজিতবাবু, লাস্ট পিরিয়ডে আজকে আর পিটি ক্লাস হবে? আকাশের অবস্থা ভালো নয় সৌমাভ, তোমারই তো ক্লাস, দেখো কি করবে। ছেড়ে দেবে ছেলে মেয়েদের? ওদের আবার অনেকটা পথ হেঁটে বাড়ি ফিরতে হয় তো, বৃষ্টি এলেই মুশকিল। ছেড়েই দিতে পারো যদি চাও, অজিতবাবু বললেন। আমি বললাম, তাহলে ছুটিয়ে দিয়ে দেয়া যাক আজ, কি বলেন? আমাদেরও তো সব ফিরতে হবে। কিছুক্ষণের মধ্যেই ঢং ঢং করে ঘন্টা বেজে স্কুল ছুটি হয়ে গেল। আমিও ব্যাগ ট্যাগ গুছিয়ে গেটের পাশে রাখা সাইকেল বের করে রওনা হয়ে গেলাম। নদীর বাঁধ থেকে নেমে কিছুটা পথ লাল মোরাম ছড়ানো রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে সবে মোল্লাহাটির পীরের ঈদগার কাছে এসেছে, চরবর চরবর করে বৃষ্টি এলো। তারই সঙ্গে পাগল করা বর্ষার উথাল পাথাল বাতাস। ছাতা বাতাসের বেগে উল্টে যাচ্ছে, এমন অবস্থা। মাথায় ছাতা ধরবো না সাইকেল চালাবো, কি যে করি। এদিকে আবার সেলফোনটাও ভিজে একসা। মসজিদ পেরোলেই এখানে একটা অত্যন্ত প্রাচীন আমবাগান আছে। অনেকখানি জায়গা জুড়ে আছে বড় বড় গাছ, অসংখ্য আঁকা বাঁকা ডালপালা মেলে সমস্ত স্থানটিকে একেবারে অন্ধকার করে রেখেছে। বৃষ্টির মধ্যে সাইকেল চালানো যায় না। আমাকে যেতে হবে আরো অনেকটা পথ। কি করি? অগত্যা আমবাগানে আশ্রয় নেওয়াই মনস্থ করলাম। আমবাগানে ঝড় আর বৃষ্টির তুমুল তাণ্ডব একটু বাদেই শুরু হলো। ভেজা বাতাস সেই দৈত্যের মতো গাছগুলোরও ঊর্ধ্ব বাহু ডালপালা ভীষণভাবে দুলিয়ে দিয়ে যাচ্ছে। পাতার ফাঁক দিয়ে হঠাৎ হঠাৎ বিদ্যুতের রেখা দেখা দিয়ে কিছুক্ষণ চোখ ঝলসানো আলোতে 10 দিক ভরিয়ে দিয়ে আবার নিভে যাচ্ছে। আর তারপরেই করকর করাত করে বাজ পড়ার প্রচন্ড শব্দ। জামা কাপড় সব ভিজে চুপসে গেছে। চারিপাশের অন্ধকারটাও ঘুরঘুরটি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, দিনের বেলা রোজ আমবাগানটা সাইকেলে পার হয়ে যায়। শুকনো খটখটে সেই আমবাগানের রূপ আর আজকের এই ঝড় বাদলের সন্ধেবেলায় আমবাগানের চেহারা কত আলাদা। সকাল 10টার দিকে এখানে গাছগুলো বড় বড় ছায়া নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বাগানটা অবশ্য জনহীন।
তবে একেবারে জনহীন বলে কি করে। এই জায়গাটা পার হয়ে যাওয়ার সময় রোজই দেখি উলোঝুলো ছেঁড়া জামা কাপড় পরা উস্কো খুস্কো চেহারার একটা লোক বেতের ঝুড়িতে শুকনো আম পাতা কুড়োচ্ছে আর বিড়বিড় করে কি যেন বকছে। লোকটার মাথার চুলে আর দাড়ির জঙ্গলে জট পড়েছে। অত শুকনো আম পাতা নিয়ে কি করবে লোকটা? সাইকেল চালাতে চালাতে ওর দিকে তাকালেই কেন জানি রোজ সাইকেলের চেন পড়ে যায় আমার। কিন্তু এখন এখানে এই বৃষ্টি বাদলের মধ্যে দাঁড়িয়ে থাকলে ভিজে জবজবে হয়ে যাব তো বটেই, তার উপর মাথায় গাছের ডাল ভেঙেও পড়তে পারে। কাছাকাছি অন্য কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার কথা ভাবতেই হঠাৎ একটা কথা মনে পড়ল। আমার বাড়িওয়ালা অবনীশ বাবু গল্প করতে করতে একদিন বলেছিলেন, এই বিস্তীর্ণ আম বাগানটার পেছনে একটা খুব পুরনো বাড়ি আছে। এসব অঞ্চলে 150 বছরেরও আগে নীল চাষ হতো। পরিত্যক্ত বাড়িটা সেই সময়কার নীলকুঠি, এখন ভেঙে চুরে জঙ্গল হয়ে গিয়েছে। অবিনাশ বাবু আর তার কয়েকজন বন্ধু নাকি শীতের সময় একবার পিকনিক করতে এসেছিলেন সেখানে। দা আইডিয়া। এভাবে বেমালুম ভিজে না গিয়ে আমবাগানের পেছনের সেই বাড়িটায় আশ্রয় নেওয়াই যুক্তিযুক্ত। এই আমতলা থেকে সে আমতলায় সাইকেল পাশে পাশে হাঁটিয়ে নিয়ে গিয়ে কিছুক্ষণ খুঁজতেই বড় বড় গাছের পেছনে কিছুটা ফাঁকা জায়গা আর একটা টানা বারান্দাযুক্ত ভাঙা বাড়ি চোখে পড়ল। এটাই তবে সেই মোল্লাহাটির নীলকুঠি। কোনো রকমে সাইকেলটাকে হেঁচড়ে টেনে বারান্দায় তুললাম। সেলফোনের সময় দেখলাম 5টার কাছাকাছি। চারিদিকে সন্ধ্যার অন্ধকারের সঙ্গে বাদলের ছায়া নেমে এসেছে। সেই আবছায়ার মধ্যে সরু সরু ইটের তৈরি ভাঙাচোরা সেই কবেকার প্রকাণ্ড কুঠি বাড়িটা দানবের মতো হাত পা ছড়িয়ে যেন শুয়ে আছে। বারান্দার ছাদ ভেঙে নিচের দিকে নেমে এসেছে। বুনো লতা পাতার জঙ্গল যেখানে সেখানে গজিয়ে উঠে যেন পুরো বাড়িটাকে গ্রাস করে ফেলেছে। জানলার পাল্লাগুলো আধ ভাঙা, তার কোনো কোনোটার ভেতর দিয়ে দেখা যায় ঘরময় আগাছার জঙ্গল। কোনো কোনো ঘরের দরজা একেবারে তালা বন্ধ, তালায় জং ধরেছে বহুদিন হলো। বাড়িটা ব্রিটিশদের হাতে তৈরি। মোটা মোটা থাম আর ছাদের গড়ন দেখলে সেটা বোঝা যায়। খুব যত্ন করে বানান, এই এত বছর পরেও টিকে আছে। আমি সেই আধো অন্ধকারের ভেতর বারান্দা দিয়ে হেঁটে বেড়াতে লাগলাম। এক জায়গায় দেখলাম দুটো বেশ উঁচু থামের ওপর একটা লম্বা বাক্সের মধ্যে খোপ খোপ কাটা। একটু চিন্তা করতেই বুঝতে পারলাম পায়রার বাসা। সে আমলে পায়রার পায়ে বেঁধে চিঠি পাঠানো রেওয়াজ ছিল। এই কুঠি বাড়ি থেকে অন্য কুঠি বাড়িতে গোপন চিঠি নিয়ে পায়রারা উড়ে যেত। পায়রা ডাক। এখন এই পায়রার খোপগুলো শূন্য, অপরিষ্কৃত, একটাও পায়রা নেই। আরেক জায়গায় দেখলাম সিমেন্টের তৈরি সারি সারি প্রকাণ্ড সব পাকা চৌবাচ্চা। এগুলোতে নিশ্চিত নীল ভেজানো হতো। চড়া সুদের ধার বা দাদন নিতে বাধ্য করা হতো কৃষকদের। তাদের ধান চাষের জমিতে জোর করে নীল চাষ করতে বাধ্য করত সাহেবেরা চাবুকের জোরে। সেই নীল গাছের পাতা গেজিয়ে এক ধরনের তরল বের করে এনে এই সব চৌবাচ্চায় দুর্গন্ধযুক্ত আধগলা জলে দাঁড়িয়ে বাঁশ দিয়ে পিটতে থাকতো মজুর শ্রমিক চাষিরা। চৌবাচ্চার পারে চাবুক হাতে পাহারা দিত নীলকর সাহেব আর তাদের দেওয়ান আর সাঙ্গপাঙ্গের দল। চৌবাচ্চার তলায় জমা হতো নীল রঙের তলানি। সেই নীল শুকোনোর পর প্যাকেট বন্দি হয়ে জাহাজে চেপে পৌঁছে যেত ইটালি, ফ্রান্স, ব্রিটেন। ইতিহাসের বইতে পড়া কথাগুলো বর্ষার বাতাসের সঙ্গে মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল। আমাদের দেশের নীল চাষিরা এত কষ্ট করে বছর ঘুরলে বাজার দামের 2.5% মাত্র দাম পেত সাহেবদের কাছ থেকে। তাদের জমি জমা ভূ সম্পত্তি সব যেত নীলের চাষে। চড়া সুদে নেওয়া নীলকুঠির ধার শোধ হতো না সারা জীবনেও। অত্যাচারে অত্যাচারে জর্জরিত চাষি যন্ত্রণায় নীল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ত অকালে। সেই ধুলোমলিন বারান্দায় পায়ে পায়ে হাঁটছি। বৃষ্টিটা একবার কমছে আবার তেড়ে আসছে। আকাশের একদিক কালি লেপা অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলসানি। টানা বারান্দাটা নির্জন, কত ইতিহাসের নীরব সাক্ষী। কিন্তু আমার মুশকিল হলো এরকম নির্জন জায়গায় এলে কিছুক্ষণ পরেই আর এই নৈঃশব্দটা সহ্য করতে পারি না। খুব জোরে ঢিল ছুটতে ইচ্ছে হয়,
নয়তো জোরে চেঁচাতে চাই। মোট কথা, যেভাবে হোক এই চুপচাপ ভাবটাকে ভেঙে দিতে চাই। এখানেও অমন হতে লাগলো। বারান্দা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই সেই বাই চাপলো। দুই হাতের তালু মুখের দুপাশে চোঙার মতো করে টার্জনের কায়দায় ডাক দিতে লাগলাম, হো ও হো। ডাক দিয়ে শেষ করা মাত্রই কোথা থেকে একটা কুকুর আমাকে হিংস্রভাবে ধমকে ডেকে উঠল। অন্ধকারের মধ্যে ধরপর ধরপর করে কতগুলো কি পাখি উড়ে চলে গেল। আমি চমকে চুপ মেরে গেলাম। কুকুরটা ঘৌ ঘৌ করে ডাকছে। হঠাৎ স্পষ্ট শুনলাম যেন কে একজন তীব্রভাবে শীষ দিল, আর অমনি কুকুরের ডাকটা থেমে গেল। আশ্চর্য, কুকুর এখানে কোত্থেকে আসবে? আর যদি আসেও, আমার মতোই ঝড় বৃষ্টির তাড়া খেয়ে এই জঙ্গলে বাড়িতে যদি আশ্রয়ও নেয়, তাহলে ওরকম শীষ কে দিল? স্পষ্ট শুনলাম যে, নাকি স্রেফ বাতাসের শোঁ শব্দ? হবেও বা। কুকুরটা কোথায় আশ্রয় নিয়েছে একবার দেখি তো। খেয়ালের বশে বারান্দা দিয়ে আরো এগিয়ে গেলাম। অনেক ঘুরেও কুকুরটাকে কিন্তু দেখতে পেলাম না। মাঝে মাঝে শুধু বারান্দার ছাদের দিক থেকে ঝটপট ঝটপট করে কালো কালো কি পাখি উড়ে যেতে লাগলো। আবার না, বৃষ্টিটা থামলেই এখান থেকে চলে যাব। ভালো লাগছে না মোটেই। জলা জংলা থেকে কি একটা তিককুটে গন্ধ বাতাসে ধেয়ে আসছে। বৃষ্টি ধরারও নাম নেই, ঝরছে তো ঝরছেই, বিরক্তিকর। যেখানটায় দাঁড়িয়ে আছি বারান্দার সেই জায়গাটায় একটা জানলার কাঁচের সার্সি আধার হয়ে রয়েছে। অগত্যা আমি সেই জানলায় পিঠ দিয়ে বৃষ্টি দেখতে লাগলাম। ঘন্টাখানেক এভাবেই কেটে গেল। হঠাৎ সুরেলা কতগুলো আওয়াজে বেশ চমকে গেলাম। কি যে শুনছি বুঝতেই পারছি না ঝড় বৃষ্টির মধ্যে। ভালো করে কান খাড়া করে বুঝবার চেষ্টা করতেই পা থেকে মাথা অবধি বিদ্যুতের শিহরণ খেলে গেল। পিয়ানোর গমগমে সুর, কতগুলো মানুষের তালে তালে পা ফেলবার আওয়াজ, আর একদল নারী পুরুষের সম্মিলিত হাসির হররা। এসব কি হচ্ছে এখানে? কোথায় হচ্ছে? মনে হলো ঠিক আমার পেছনে জানলার ওপাশে ঘরের ভিতর কারা যেন নাচছে, গাইছে, ফুর্তি করছে। চট করে মাথাটা জানলার দিকে ঘুরিয়ে কি হচ্ছে দেখতে যেতেই সেই সুরটা, সেই শব্দ, সেই হাসির আওয়াজ এক লহমায় নিশ্চুপ হয়ে গেল। কোথাও কিচ্ছু নেই। অন্ধকার কাঁচের সার্সির সামনে বারান্দার এধারে বৃষ্টি পড়ছে, আর কিছু নয়। এ জায়গা ভালো নয়। এসব কি শুনছি, কল্পনা করছি কে জানে। ধুস, এখানে আসাই আমার ভুল হয়েছে। আমি দ্রুত পায়ে বারান্দার ওপর দিয়ে হাঁটতে লাগলাম। অন্ধকার আরো গাঢ় হচ্ছে, সন্ধে পেরিয়ে যাচ্ছে। আর এখানে থাকার কোনো মানেই হয় না। ভিজলে ভিজবো। মরিয়া হয়ে সাইকেলটা তুলে নিয়ে বারান্দা থেকে নামতে লাগলাম। আর তখনই সাইকেলের বেল আর হ্যান্ডেলের ওপর কোথা থেকে আলো এসে চকচকিয়ে উঠল। অদ্ভুত আলো এখানে! ভালো করে লক্ষ্য করলাম, দেওয়ালের উপর গাঁথা বন্ধ জানলার একটা ছিদ্র দিয়ে চোরা একটা আলো রেখা সাইকেলের হ্যান্ডেলের ওপরে এসে পড়েছে। কি ব্যাপার? আমি আর কৌতূহল ধরে রাখতে পারলাম না। সাইকেল ছেড়ে সম্মোহিতের মতো বন্ধ জানলাটার দিকে এগিয়ে গেলাম। ভয় ভয় জানলার ফুটোতে চোখ রেখে দেখলাম অস্পষ্ট একটা আলোর আভা ঘরটার মধ্যে জুড়ে রয়েছে। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থাকতে থাকতে চোখ সয়ে এলো। দেখলাম জল কাদা মাখা মেঝের উপরে রক্তাক্ত দেহে পড়ে আছে একটা লোক, আর তার সামনে প্রকাণ্ড শরীর একটা ধূর্ত চেহারার মানুষ দাঁড়িয়ে আছে। বেশ বাস অন্ধকারে স্পষ্ট নয়, কিন্তু গায়ের রং পাকা গমের মতো লালচে সাদা, ঠোঁটে জ্বলন্ত চুরুট, আর তার আস্তিন গোটানো হাতে একটা চাবুক ঝলসাচ্ছে। কি যেন নেশায় বুঁদ হয়ে নিজের কথা সমস্ত ভুলে গিয়ে আমি লোক দুটোকে অবাক হয়ে দেখতে লাগলাম। চাবুক হাতে লোকটা কর্কশ স্বরে চেঁচিয়ে উঠল, এখনো শেষবারের মতো বলিতেছি, ঠিক করিয়া বলো, তোমার জমিতে নীল বুনিবে কি না? মাটির ওপর পড়ে থাকা মানুষটা কোকিয়ে উঠল। তার কান্না ভেজা গলা শুনতে পেলাম, আমাকে আর বেরোনি সাহেব, জমিন যা ছিল সবই তো তোমাদের দিয়ে দিচ্ছি। এই এক কাঠা মাত্র জমিন বাকি আছে।
চলি গেলে সম্বৎসরে ছেলে পুলি লয়ে না খেতি পেয়ে মরবো যে। ও সাহেব, তুমি আমার মা বাপ, এই জমিনটা ছাড়ি দাও সাহেব, ছাড়ি দাও। এই বলে লোকটা উঠে এলো, সাহেবের পায়ের উপর উপর হয়ে পড়ে কাঁদতে লাগলো। বড় করুণ সেই আর্তনাদ। বুট দিয়ে রক্তাক্ত শরীরটাকে দূরে ঠেলে দিয়ে চাবুক চালাতে চালাতে বিচিত্র ভয়ানক মুখভঙ্গি করে সাহেবটা আবার চেঁচিয়ে উঠল, মা বাপ, মা বাপ, স্টপ অল দিস ন্যাগিং পিটিশন। আমি টমাস হাডসন। আমার ভয়ে সমস্ত ডিস্ট্রিক্ট থরথর করিয়া কাঁপে। জমি না দিলে চাবুক চলিবে। চুনের গুদামে আরো একটা ডেড বডি পড়িয়া থাকিবে। তোমার ডেড বডি আমি কুত্তা দিয়া খাওয়াইব, ইউ ব্লাডি সোয়াইন। মেঝের উপর পড়ে থাকা অসহায় মানুষটাকে প্রচন্ড একটা লাথি কষালো সাহেবটা। আর অমনি মাটির ওপরে গড়িয়ে পড়ে লোকটার মাথা মুখ আমার দিকে ঘুরে পড়তেই আমি চমকে উঠলাম। এ কি, এই যে দিনের বেলায় দেখা আমবাগানের পাতা কুড়োনো সেই পাগল! আমি আর সহ্য করতে পারলাম না। জানলা ছেড়ে ভীষণ ভয়ে আর্তনাদ করে দৌড়ে পালাতে লাগলাম। সাইকেলটার কথা মনেই রইল না। মাথার উপর কালো কালো অসংখ্য পাখির শব্দ করে উড়ে যেতে লাগলো। বারান্দা থেকে নেমে উঠোন পেরোতেই প্রচন্ড শব্দে একটা বাজ পড়ল। নীল বিদ্যুতের উদ্ভাসে এক লহমায় আলো হয়ে যেতেই দেখলাম আমি একটা কুয়োর সামনে দাঁড়িয়ে আছি। মাথার উপর ফাঁসি কাঠ থেকে একটা ফাঁসির দড়ি অল্প অল্প দুলছে। চিৎকার করে ফিরতে যাব, এমন সময় সেই কুয়োর ভেতর থেকে কতগুলো মানুষ যন্ত্রণায় গোঙাতে গোঙাতে আমার দিকে উঠে আসতে লাগলো। কারোর হাত নেই, কারোর মাথা ফেটে গেছে, কারোর গলায় শক্ত দড়ির ফাঁস গেঁথে গিয়েছে। আর একটা মর্মান্তিক চিৎকার দিয়ে শরীরের সমস্ত শক্তি একত্র করে আমি বিপরীত দিকে ছুটতে লাগলাম। আমার মাথার উপর কালো পাখিগুলো গোল হয়ে পাক খাচ্ছে। উঠোন দিয়ে আমবাগানে বেরিয়ে আসবার সময় আবার বাজ ঝলসালো। বিদ্যুতের আলোয় শিহরিত হয়ে দেখলাম মাথার ওপর সেই পায়রার ঘর। এখন তার খোপগুলো নীল কালো পায়রায় ভর্তি। তাদের পায়ের সঙ্গে চিঠির খাম বাঁধা। পাখিগুলো গলা ফুলিয়ে একটানা আওয়াজ করে চলেছে। পরের দিন সকালে আমবাগানের ভেতর আমাকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। সাইকেলটা পড়েছিল নীলকুঠির বারান্দার নিচে। কি হয়েছিল আমার, কি দেখেছিলাম সে রাত্রে, কাউকেই কোনোদিন বলতে পারিনি। আর বললে কেউ বিশ্বাসও করতো না।